লাকি চলে আসার পরেও অনেকক্ষণ ইপ্সিতা আর সায়নী স্প্রিংকেলে বসে রইল। তারা নিজেদের প্ল্যানিং করতে ব্যস্ত রয়েছে। ইপ্সিতার কাছে থাপ্পড় খাওয়ার পরেও সায়নীর মুখে হাসি রয়েছে। সে ভেবেছে আজকের এই থাপ্পড়ের ব্যথা তার দিদির ভালোবাসা, অর্থাৎ অভিজিতের কাছ থেকে তাকে অনেক সুবিধা দিতে চলেছে তার দিদি। কিন্তু ইপ্সিতার যে অন্য মতলব ছিল সেটা তো ঘুণাক্ষরেও টের পায়নি সায়নী। একটু উত্তেজনা থেকেই সায়নী হঠাৎ তার দিদিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, তুই আমাকে সেই দিন বলছিলি যে তোদের ব্যাংকে এই শহরের সব থেকে ধনী পরিবারের ছেলে এসেছিল, সে কি এর মধ্যে আবারও এসেছিল রে তোর কাছে? ইপ্সিতা এই প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। সে তার বোনের এই প্রশ্নের উদ্দেশ্য বুঝতে পারল না। ইপ্সিতা জিজ্ঞেস করলো, না, এর মধ্যে আর আসেনি। কিন্তু কেন বলতো, তুই আজ হঠাৎ এই ব্যাপারে জিজ্ঞেস করছিস? সায়নী উত্তর দিল, দেখ, তোর তো একটা হিল্লে হয়ে গেল, পড়ে থাকলাম আমি। এবার আমারও তো একটা সদ্গতি করতে হবে, তাই যদি ওই বড়লোক ছেলেটার ফোন নাম্বার আমাকে দিতিস। বোনের মুখ থেকে এই প্রশ্ন শুনে যেন কিছুটা ঘাবড়ে গেল ইপ্সিতা। তার মনে হলো, এ আবার হঠাৎ এরকম কথা বলছে কেন? আমি তো আর ওকে বলতে পারবো না যে তাকে আজ ও নিজেই এখানে এনেছিল। ইপ্সিতা পরিষ্কার বুঝতে পারল তার বোনও তার পদক্ষেপই অনুসরণ করতে চাইছে। সে প্রশ্ন করল, যতই বড় লোক হোক, তা বলে সোজা তুই তার নাম্বার চাইবি? সায়নী বলল, হ্যাঁ, চাইবো না কেন, নাম্বার পেলে কথা বলা যাবে। প্লিজ দিদি, তুই আমার জন্য এটুকু করতে পারবি না? ইপ্সিতা উত্তর দিল, আরে আমি ওর নাম্বার কোথা থেকে পাবো? ঠিক আছে, দেখছি দাঁড়া, এরপর এলে আমি ফোন নাম্বার চেয়ে দেখব। ইপ্সিতাকে সায়নী আবারও বলল, আরে তুই একটা ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ডেটাবেস থেকে আমাকে ছেলেটার নাম্বার জোগাড় করে দিতে পারবি না? সায়নীর এই কথা শুনে অবাক হয়ে গেল ইপ্সিতা। সে মনে মনে ভাবল, বাবা, বড়লোক ছেলে দরকার বলে এত ডেসপারেট। বোনকে সে বলল, তাই আবার হয় নাকি? ওরকম ভাবে আমরা কাস্টমার কন্ট্যাক্ট ডিটেলস কারোর সাথে শেয়ার করতে পারি না, ব্যাংকের তো একটা নিয়ম আছে নাকি? সায়নী বলল, ঠিক আছে, অন্য কোনোভাবেই না হয় নাম্বারটা জোগাড় করে দিস, তবে আমি ওই ছেলেটার সাথে দেখা করতে সত্যিই খুব ইচ্ছুক। সেও নিশ্চয়ই খুবই সুন্দর দেখতে হবে, সুপুরুষ, আর না হলেই বাকি অনেক টাকা তো আছে নাকি? তোর পাশাপাশি আমারও ভাগ্যের চাকা ঘুরবে। সায়নীর এই কথা শুনে ইপ্সিতা যেন মুখটা কেমন একটা করলো। ভিতরে ভিতরে বোনের প্রতি তার একটা তীব্র বিরক্তি কাজ করলো। সে ভাবল, একে এখানে আটকে না দিলেই মুশকিল, তা না হলে একদিন আমারই ঘরে আগুন লাগিয়ে দেবে। এদিকে হস্টেলে যখন ওই মেয়েটাকে নিয়ে হইচই শুরু হয়েছে, লাকি তখন তার দিকে এগিয়ে গেল। একটু দূর থেকে মেয়েটিকে আবছা দেখতে পেল লাকি। তার জামা কাপড় আর চেহারা দেখে লাকির মনে হলো ভালো পরিবার থেকেই এসেছে। কিন্তু আর একটু কাছে যেতেই লাকি আসল ঘটনা বুঝতে পারল। সামনে যেতেই সে দেখে মেয়েটির পরনে রয়েছে একটা সাদা হাফ হাতা কুর্তি। কুর্তিটা দেখে বোঝা গেল কাপড়ের কোয়ালিটি মোটেও ভালো নয়। আর একটা অনেক দিনের পুরনো জিন্স পরেছিল মেয়েটা। পায়ে ছিল একটা হাওয়াই চটি। মেয়েটির পিছনে লেগেছে হস্টেলের বাকি মেয়েরা। তারা তাকে টিজ করছে আর বলছে, সবাই এই সুন্দরীকে একবার দেখো, ম্যাডামের নাম রাধিকা এবং তিনি আমাদের ক্লাসের সব থেকে ধনী ফ্যামিলির মেয়ে। তিনি এতটাই বড় লোক যে প্রতি বছর কলেজে পড়ার জন্য নিজেই নিজেকে স্কলারশিপ দেন। তার মানে হলো আমাদের মা বাবা পাগল, যারা সারা দিন রাত পরিশ্রম করে আমাদের পড়ার খরচের যোগান দিচ্ছে, আর ইনি এখানে পড়তে এসে স্কলারশিপের টাকায় ফুর্তি করছেন। এই তো লজ্জা করে না কলেজ হস্টেলের এত দামি মেসের খাবার খেতে? খুবই খারাপভাবে কলেজের ওই মেয়েগুলো রাধিকাকে তিরস্কার করে। তাদের মধ্যে থেকেই একটা মেয়ে খুবই অভদ্রভাবে বলল, ছি রাধিকা, তুই কত নির্লজ্জ! হ্যাঁ, সবাইকে দেখাস তুই কত গরিব, আর এখানে এসে দামি খাবার খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে। আর একটা মেয়ে বলল, অতিরিক্ত খরচা করার একটা লিমিট থাকে, তুই সেই সব কিছু ছাপিয়ে যাচ্ছিস। গরিব হওয়ার ভান করে কি করে এত টাকা নষ্ট করছিস রাধিকা? রাধিকাকে কেউই আত্মপক্ষ সমর্থনের চেষ্টা পর্যন্ত করতে দিল না। কেউ তার ব্যাগ ছিনিয়ে নিল, কেউ আবার তার চুল টেনে ধরতে লাগলো। সবকটা মেয়েই তাকে টেনে ধরে
হেনস্থা করতে গেল। এদিকে ওই তিনটি মেয়ে কিন্তু বেশ বড় লোক ঘরের। রাধিকার সঙ্গে তাদের কোনো প্রতিযোগিতাও নেই। এদিকে রাধিকা তাদের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে গেল, কিন্তু কিছুতেই সে তা করে উঠতে পারল না। তারা তাকে ধরে টানাটানি করতে লাগলো, খারাপ কথা বলে অপমান করতে লাগলো, চুল টেনে দিল। রাধিকা বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে গেল। একবার যখন সে প্রচন্ড শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলো, তখনই লাকি তার মুখটা দেখতে পেল। রাধিকার গায়ের রং একটু কালো, মুখটা তার আরো কালো, কিন্তু সে বিন্দু মাত্র মেকআপ করতো না। তার চোখ দুটো বেশ বড়, সেই তুলনায় নাকটা ছোট, কিন্তু কালো হলে কি হবে, সে দেখতে খুবই সুন্দর। মেয়েরা তাকে যতই হয়রানি করার চেষ্টা করুক না কেন, সে তাদের সামনে একবারও রিয়্যাক্ট করলো না। নিজেকে বাঁচানোর জন্য হাজারো প্রচেষ্টা সে করে গেল, কিন্তু বারবারই ব্যর্থ হলো। সে পড়ে গেছে দেখে তিনজন মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোর মতো ভণ্ড মেয়ের সঙ্গে এমনই হওয়া উচিত। এদিকে সেখানে এই কাণ্ড দেখতে হস্টেলের অনেকেই জড়ো হয়ে গেল। হস্টেলের ওয়ার্ডেন তখন ব্যাপারটা খুব ভালো করে লক্ষ্য করলেন। তিনি সেখানকার একজন কর্মীর কাছে পুরো ঘটনাটা জানতে চাইলেন। তারপর তিনি তাকে রাধিকার কাছে পাঠালেন। মেসের ওই কর্মী রাধিকাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু খাবে? রাধিকা ওই ব্যক্তির দিকে তাকালো। তারপর সে চোখ মুছতে মুছতে বলল, আমাকে আমাকে একটা লার্জ থালি প্যাক করে দিন, আর তার সাথে দুটো লস্যি, আমি নিয়ে যাব। হস্টেলের এই মেসটা ছিল বড় লোকদের। এখানে খাবারের দাম অনেকটাই বেশি। একটা বড় থালির দাম ছিল 150 টাকা, সঙ্গে দুটো লস্যি আরও 100 টাকা। রাধিকার মতো একটা মেয়ে এক বেলার খাবারের জন্য 250 টাকা খরচা করছে। এটা ছিল তার কাছে খুব বড় ব্যাপার, তার আয়ত্তের বাইরে। রাধিকার এই আদেশ শুনে বাকি মেয়েরা আরও রেগে গেল। একজন বলল, যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে সে আবার খাওয়ার জন্য এত টাকা খরচ করে? যত সব ভণ্ডাম, এর নামে ওয়ার্ডেনের কাছে কমপ্লেন করা উচিত। আরেকজন বেশ জোর গলায় বলে উঠল, ভাই, আমার মা বাবার এত টাকা থাকা সত্ত্বেও আমি বাটার মিল্ক খাই, জীবনে লস্যি ছুঁয়ে পর্যন্ত দেখি না। দাঁড়া না, এর একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। সত্যিটা বাইরের মানুষের জানা দরকার, এর মা বাবারও জানা দরকার। আর একজন আবার একটু খোঁটা দিয়ে বলল, একটা বড় থালি 2 থেকে 3 জন আরাম করে খেতে পারে, এ একা অত খাবার খাবে? পেট না জ্বালায়? বলে হাসতে শুরু করে। ওখানে থাকা প্রায় সকলেই রাধিকার লেগ পুলিং করার চেষ্টা করছিল, কিন্তু রাধিকার মুখ দেখে যেন মনে হলো সে কারো কথায় বিরক্ত হয়নি। সে কেবল নিঃশব্দে কেঁদে গেল। কিছুক্ষণের মধ্যেই তার অর্ডার করা খাবারগুলো চলে এলো। রাধিকা কাউকে কিছু না বলে প্যাক করা খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। লাকি তাকে চলে যেতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝল মেয়েটির আর্থিক অবস্থা ভালো নয়, তার উপরে এই কলেজে যা সব অসভ্য লোকজন রয়েছে তাতে তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। রাধিকা চলে যেতেই একটা মেয়ে আবার লাকিকে নিয়ে পড়ল। বলল, এই দেখ, দয়ার অবতার। এই ছেলেটাও রাধিকার মতো, এদের তফাৎ শুধু ও মেয়ে আর এই ছেলে। এই মালটাও মনে হয় স্কলারশিপের টাকায় পড়াশোনা করে। লাকি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। আর একটা মেয়ে বলল, হ্যাঁ, এদের জামা কাপড় দেখ একই। রাধিকাও সাদা কুর্তি পরেছিল, আর এই ছেলেটাও সাদা শার্ট পরে আছে, যেন একদম শান্তির দূত। বলে সে হাসতেই থাকে। লাকি ফের একবার মেয়েগুলোর দিকে ঘুরে তাকালো। 3টে মেয়েই তার দিকে তাকিয়েছিল। আসলে লাকি তাদের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইল না, তাদের কোনো কথার উত্তরও দিতে চাইল না। এরা একটু আগেই রাধিকার সঙ্গে যা ব্যবহার করেছে তা নিয়ে লাকি রেগে রয়েছে। কোনো খাবার না খেয়েই তাই মেস থেকে চলে যায় সে। মেস থেকে বেরোতেই লাকি দেখে তার সামনে রাধিকা দাঁড়িয়ে আছে। লাকিরও মাথায় ঢুকলো না এই মেয়েটা এত বড় থালি কেন অর্ডার করেছে। রাধিকা এগিয়ে গেল, আর লাকি নিজের সন্দেহ দূর করতে রাধিকার পিছু পিছু এগিয়ে তাকে ফলো করলো। এদিকে রাধিকা হাঁটতে হাঁটতে কলেজের পিছনের ফোয়ারা বাগানে পৌঁছে গেল। লাকি তাকে ফলো করতেই থাকলো।
অনেকটাই রাত হয়েছে। গার্ডেন এরিয়াতে সেরকম লোক নেই। হাঁটতে হাঁটতে বাগানের কাছে একটা ছোট পুকুরের পাড়ে পৌঁছে গেল রাধিকা। ওই পুকুরের জলে চাঁদের আলো পড়ে এক অপরূপ প্রতিচ্ছবির সৃষ্টি করেছে। লাকি সেই সুন্দর দৃশ্য উপভোগ করলো। আর রাধিকা সেখানে একটা পাথরের উপরে খাবারগুলো রাখলো। লাকি একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে আর রাধিকা কি করছে তা দেখতে থাকে। রাধিকা ওই পাথরের উপরে বসে আরাম করে খাবার খেতে থাকে। এক কামড় খাবার খায় আর একটু করে লস্যিতে চুমুক দেয়। খাবার খাওয়ার সাথে সে অঝরে কাঁদতে থাকে। লাকিও তার কান্না শুনতে পায়। সে ভাবল, ও কি প্রথমবার দামি খাবার কিনতে গিয়ে এত কথা শুনল, সেই জন্যই কি কাঁদছে? এই পুকুরের কাছে এসে এত শান্তিতে কেউ খাবার খাচ্ছে, লাকি এমন কাউকে কখনো দেখেনি। রাধিকার এমন কাণ্ড লাকির বড়ই অদ্ভুত লাগলো। রাধিকাকে এত শান্তিতে খেতে দেখে লাকি ভাবল তার এখান থেকে চলে যাওয়াই ভালো। সে চলে যাবে এমনই সময় দেখলো রাধিকা তার চামচটা নিচে নামিয়ে রেখে উঠে দাঁড়িয়েছে। লাকির রাধিকাকে আরো অদ্ভুত মনে হলো। সে বলতে লাগলো, এ আবার কি? মেয়েটা কি কোনো ম্যানার্স জানে না নাকি? খাবার খাওয়ার পর আবর্জনা তো সঠিক জায়গায় ফেলে আসা উচিত, তাই না? মেয়েটা তো সত্যিই আজব। তারপরই লাকি লক্ষ্য করলো রাধিকা তখনও সেখান থেকে যায়নি। ওই পাথরের ছোট্ট টিলা থেকে একটু সামনে এগিয়ে সে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। চাঁদের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকলো রাধিকা। তারপর কেমন একটা যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। লাকির মনে হলো, এ কি করছেটা কি? মাথা খারাপ নাকি? রাধিকা আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে গেল। লাকির কিরকম যেন একটা খটকা লাগলো। সে ভাবল, এ আবার কেমন মেয়ে রে বাবা? পেট ভরে খাবার খেয়ে এখন পুকুরের এত ধারে যাচ্ছে কেন? লাকির মনে হলো রাধিকা যেন আত্মহত্যা করতে চলেছে। রাধিকার আচরণ দেখে সেরকমই মনে হওয়ার কথা। লাকি যা ভাবছিল শেষমেশ ঠিক তাই হলো। পুকুরের একেবারে ধারের কাছে গিয়ে রাধিকা জলে ঝাঁপ দিল। সে ঝাঁপ দিতেই পুকুরে ঝপাং করে একটা আওয়াজ হলো। লাকি তখন দৌড়ে গেল রাধিকাকে বাঁচাতে। পুকুরের কাছে দৌড়ে গিয়ে সেও সোজা জলে ঝাঁপ দিল। লাকি সাঁতার জানত, তাই জলে ঝাঁপ দিতে সে বিন্দু মাত্র দ্বিধা বোধ করেনি। রাধিকাকে বাঁচাতে সে প্রথমে তার জামা টেনে ধরে, কিন্তু রাধিকা লাকির হাত ছেড়ে বারবার বেরিয়ে গেল। তারপর লাকি তাকে জড়িয়ে ধরে আর পুকুর থেকে ডাঙায় তুলে নিয়ে আসার চেষ্টা করে। রাধিকা চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না, মরতে দাও আমাকে। রাধিকা বারবার চেষ্টা করলো লাকির কাছ থেকে বেরিয়ে আসতে, কিন্তু লাকি তাকে জাপটে ধরে থাকলো। রাধিকা তারপর চেষ্টা করে নিজের জামা লাকির হাত থেকে ছাড়িয়ে যদি তার থেকে দূরে যাওয়া যায়, কিন্তু তাও সে পারল না। বেশ কিছুক্ষণ প্রাণপণে চেষ্টার পরে লাকি তাকে অবশেষে পুকুর থেকে ডাঙার দিকে টেনে নিয়ে আসে। রাধিকা জোরে জোরে কাঁদতে থাকে আর লাকিকে বলে, তুমি আমাকে বাঁচালে কেন? কে বলেছিল তোমাকে এখানে আসতে? আমার মৃত্যুর পথে তুমি বাধা হয়ে দাঁড়ালে কেন? লাকি দেখলো রাধিকা পুরো ভিজে গেছে। জলে ভিজে যাওয়ার কারণে তার জামা কাপড় তার সারা শরীরে জড়িয়ে গেছে। তাকে এরকম ভাবে দেখে লাকির খুবই খারাপ লাগলো। লাকি অবাক হয়ে ভাবল, কেন এসব করতে গেল রাধিকা? কি হয়েছে ওর জীবন? এই বয়সের একটা মেয়ে কেন আত্মহত্যা করার চেষ্টা করলো? লাকির মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো। একটু রাগ দেখিয়ে লাকি বলল, মরতে যদি বিন্দুমাত্র ভয় না থাকে তাহলে বাঁচতে এত ভয় কিসের? মেয়েটি চুপ করে রইল। আরো রেগে গিয়ে লাকি বলে উঠল, কি হলো বলো, জবাব দাও, এখন চুপ করে আছো কেন? রাধিকা কেঁদেই গেল। লাকির কথাগুলো সে শুনছিল ঠিকই, কিন্তু কিছু বলার ছিল না তার। শেষবারের মতো লাকি বলল, কি হলো বলো। এতক্ষণ চুপ থাকার পর লাকির প্রশ্নের উত্তর দিয়ে রাধিকা বলে, বাঁচতেই যদি পারতাম তাহলে মরতে যেতাম কেন? কথাটা শুনে লাকি হতভম্ব হয়ে গেল। কে এই রাধিকা? কি এমন হয়েছে তার জীবনে যে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল? লাকি কি পারবে তাকে আত্মহত্যার
প্রবণতা থেকে মুক্ত করতে? লাকি কি পারবে রাধিকাকে তার সমস্যা থেকে বের করে আনতে? এর পরের গল্প জানতে হলে